আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চলতরিৎ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে চ্যাপ্টারটি থেকে প্রতিবারই কোশ্চেন করে থাকে। এইবার তো আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এবার যেহেতু চ্যাপ্টার খুব কম, এবার এখান থেকে ন্যূনতম 2 থেকে 3টে এমসিকিউ এবং রিটেন আসার মতো একটি চ্যাপ্টার। প্রতিবার এখান থেকে যদি কোশ্চেন আসে, এবার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই চ্যাপ্টারটি। সো এই চ্যাপ্টারটি থেকে আজকে আমরা অনেক কিছু শিখবো। কীভাবে সার্কিট রিলেটেড যে প্রবলেমগুলো, যেই সার্কিট রিলেটেড প্রবলেম হোক না কেন, আমরা ওই দিন 30 সেকেন্ডের মধ্যে দেখার সাথে সাথে এটা আনসার কীভাবে করতে হয়, কিছু শর্টকাট ট্রিক্স তোমাদের দিয়ে দিব। এবং আমরা কীভাবে চলতরিৎ থেকে প্রশ্নটা হুবহু কমন পেয়েছিলাম, আমরা যারা 19-20 সেশনে পরীক্ষা দিয়েছিলাম, এবং এর আগের বছরে যারা পরীক্ষা দিয়েছিল ওরাও কীভাবে প্রশ্নটা কমন পেয়েছিল, কী স্ট্র্যাটেজি তারা মেনটেন করেছিল, আমি কীভাবে তাদের বলেছিলাম যেভাবে পড়লে তারা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তারাও কিন্তু প্রশ্নটা কমন পেয়েছিল। আর তোমরাই বা প্রশ্নটা কীভাবে কমন পাবে, কীভাবে পড়লে কমন পাবে, সেই স্ট্র্যাটেজিটা আজকে বলে দেবো। ইনশাল্লাহ তোমরা যদি সেটা ফলো করতে পারো, তোমরাও চলতরিৎ থেকে প্রশ্নটি যেটা আসবে সেটিও কিন্তু কমন পেতে চলেছো। তো চলো দেরি না করে শুরু করা যায়। যারা আমার এখনও এভি পেজ এবং এভি গ্রুপে অ্যাড হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ঝটপট কিন্তু অ্যাড হয়ে যাবে ওখানে। সেখানে অ্যাডমিশন রিলেটেড যত আপডেটগুলো আছে তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, আগে বিগত 20 বছরের ঢাকা ইউনিভার্সিটিতে আসা বিগত 20 বছরের কোশ্চেনগুলো, চলতরিৎ থেকে আসা প্রশ্নগুলো আমি এখানে অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা যেটা দেখেছি, সব থেকে বেশি প্রশ্ন আসে, তোমরাও জানো, সেটা সার্কিট রিলেটেড প্রশ্ন। তুমি বাজারে যে কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করো বা তোমাদের হাতে যেগুলো বই থাকে, সেখানে কিন্তু এইভাবে টপিক আকারে থাকে না ফার্স্ট অফ অল। এবং এই বাজারে যে কোশ্চেন ব্যাঙ্কগুলো থাকে, দেখবে এখানে 13-14 বা সর্বোচ্চ 11-12 পর্যন্ত সেশন পর্যন্ত থাকে, এর বেশি কিন্তু থাকে না। এর কারণে কি হয়, তুমি রেগুলার ওয়েতে কোশ্চেন সলভ করো ফার্স্ট অফ অল, প্রশ্নগুলোর মধ্যে লিঙ্ক তুমি খুঁজে পাও না। তুমি সার্কিট রিলেটেড প্রশ্ন পাচ্ছ, একটা চ্যাপ্টার থেকে করতেছো, পরের চ্যাপ্টারে চলে যাচ্ছ, বাট তুমি আসলে ওই ফিলটা পাও না যে আমাদের সময় কোন কোশ্চেনটা আসবে বা তোমাদের সময় কোন কোশ্চেনটা আসবে, বা এই ধরনের জিনিসগুলো তোমরা কিন্তু বুঝতে পারো না। কারণটা হচ্ছে, তুমি একই টপিকের প্রশ্ন একই সাথে কোনো বইয়ের কিন্তু পাবা না। যেটা আমি তৈরি করেছি, তুমি কিন্তু নিজে একটা তৈরি করতে চাও, 2-3টা চ্যাপ্টার তৈরি করো, বিগত 20 বছরের কোশ্চেন এইভাবে টপিক আকারে তৈরি করো, দেখবে তুমি পারবা না। অনেক অনেক সময় লাগবে, অনেক ধৈর্যের প্রয়োজন হবে। যারা এই সিটগুলোর মাহাত্ম্য বুঝেছে তারা কিন্তু অলরেডি কালেক্ট করেছে, তোমরা ঝটপট কালেক্ট করে নিবে। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটি দিয়েছে, এই তড়িৎ প্রবাহ মাত্রা, সব সার্কিট রিলেটেড প্রবলেম কিন্তু এখানে এসেছে। ওকে, এবং এর আগের যে রিটেনটি এসেছে, সেই রিটেনটি কিন্তু এখান থেকে কমন এসেছে। তো চলো আমরা সেগুলো আগে দেখবো। তাহলে প্রথম টপিকটা কি? প্রথম টপিকটা হচ্ছে, দেখো, যত ধরনের সার্কিট রিলেটেড প্রবলেম আছে, 2 ক্যাটাগরির প্রশ্ন আসে থাকে এখানে। কি 2 ক্যাটাগরির? কীভাবে আমি বের করলাম যে 2 ক্যাটাগরির প্রশ্ন আসে? আসলে আমি অ্যানালাইসিস না করলে কিন্তু বের করতে পারতাম না। আসলে আমি যখন আমার কথা বলি, আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তখন থেকে আমি এই ধরনের জিনিসটি করা শুরু করি। কারণ আমি যখন অ্যানালাইসিস করা শুরু করি বা কোশ্চেন ব্যাংক আমি খুব করতাম, করতে করতে আমি খুব মিল পেতাম প্রশ্নগুলোর ভিতরে। আর তখনই আমি চিন্তা ভাবনা করলাম যে এরকম আমি একটা জিনিস করব। এই অ্যানালাইসিস শিটগুলো কিন্তু আমার অ্যাডমিশন লাইফেই অনেকটাই তৈরি করা ছিল, প্রায় অর্ধেকের মতো কিন্তু কাজ করা ছিল। কারণ আমি তখনই ফিল করছিলাম যে আজে বাজে কোশ্চেন করে লাভ নাই, এই ধরনের কোশ্চেনগুলোই তো বারবার আসতেছে। ওকে, সেই জিনিসটা যে বুঝতে পারবে না, সে কিন্তু অনেক অনেক পিছিয়ে থাকবে। বারবার বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু কনফিডেন্ট হারানো। আর তখনই কনফিডেন্ট হারায় যখন তুমি ভাস্ট একটা প্রিপারেশন নেওয়া শুরু করো, আজে বাজে জিনিস পড়ো, আননেসেসারি জিনিস পড়ো, তখন তোমার মনে হবে যে দূর, আমার দ্বারা মনে হয় হবে না, এত সব ইনফরমেশন, এত সব কিছু কীভাবে আমি মুখস্থ করবো, কীভাবে আমি মনে রাখবো। আসলে ভাই, এত কিছু পড়া লাগে না ঢাবির জন্য রে ভাই। দেখো, একটু দেখো, ট্রাই করে অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, মেসেঞ্জারে নক দিয়ে তোমরা কালেক্ট করতে পারো। দেখো, এখানে আরও কিছু সার্কিট রিলেটেড প্রবলেম এসেছে। আমাদের সময় যে প্রবলেমটা এসেছিলো, দেখো 19-20 সেশনে যে প্রবলেমটা এসেছিলো, সেটা হুবহু 16-17 সেশনে এসেছিলো। আমি যখন প্রশ্নটি পাই, আসলে আমার পরিশ্রমটা সার্থক হয়েছিল, যে আমি এভাবে টপিক করে পড়েছিলাম যে প্রশ্ন যাতে কমন পাওয়া যায়। ইনশাল্লাহ আমি ফিজিক্সে 4 থেকে 5টি প্রশ্ন হুবহু কোশ্চেন ব্যাংক থেকে কমন পেয়েছিলাম, এবং ওগুলো একবারে আমার দাগাতে মনে করো যে 1 মিনিটও সময় লাগেনি। আনসারগুলো সহ কিন্তু মুখস্থ ছিল, কারণ আমি জানতাম যে যেভাবে প্রশ্ন করুক না কেন, কোশ্চেন ব্যাংকের বাইরে কোশ্চেন করতে পারবে না, যেভাবেই করুক না, কারণ বিগত 20 বছর তো কোশ্চেন হয়ে গিয়েছে, আর নতুন করে কী কোশ্চেন তারা তৈরি করবে। সো এইভাবেই কিন্তু আমি টপিক করে পড়ছি, বিদায় কিন্তু আমার যে কোশ্চেনটা অনেক খুব ইজি মনে হয়েছিল এবং খুব ভালো পরীক্ষা হয়েছিল। ওকে, টপিক 2, সেটা হচ্ছে আপেক্ষিক রোধ, R=ρ L/A। এই যে রো নিয়ে এই সূত্রটা, আপেক্ষিক রোধের সূত্রটা নিয়ে কতগুলো প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশ্বাস করতে পারবো না। এখান থেকে কতভাবে প্রশ্ন করা যায়, এবং প্রশ্ন রিপিটও হয়। দেখো, 14, 15, 4, 5, এই যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে, সেম ক্যাটাগরি প্রশ্ন একটু ওলটপালট করে দিচ্ছে, এই জিনিসগুলো তুমি কেমনে বুঝতে পারবা ভাই? এক্স্যাক্টলি, তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস না করো, ধরো তুমি কী করবা, ধরো তুমি 19-20 সেশনে একটা কোশ্চেন করলা, বা 21-20 সেশনে একটা 20-21 সেশনে একটা কোশ্চেন করবা, তুমি পরের সেশনটাতে চলে যাবা,
আবার পরের সেশনে কোশ্চেন করবা। এভাবে করতে করতে তুমি কিন্তু বুঝতে পারবে না যে আসলে এই জায়গাটা থেকে কোশ্চেনটা হচ্ছে। কিন্তু তুমি যদি সব সেশনের প্রশ্নগুলো একটা টপিক আকারে পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো, ও আচ্ছা, যে আপেক্ষিক রোধের এখান থেকে এইভাবে কোশ্চেনগুলো হচ্ছে, তাহলে কিন্তু আপেক্ষিক রোধের এই টপিকটা তুমি ভালোভাবে ক্লিয়ার করে রাখবা। একবার যে সলিউশন সহ এই থিওরিটা ডিপলি তুমি জেনে কিন্তু এটা ক্লিয়ার করে রাখবা। কারণ কি, তুমি জানো এখান থেকে কোশ্চেনটা বারবার হচ্ছে, তাহলে এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড রিলেটেড যত থিওরি আছে তুমি কিন্তু ভালোভাবে ক্লিয়ার করে রাখবা, যাতে করে এই রিলেটেড যদি কোশ্চেন আসে তোমার যাতে মিস্টেক না হয়। বারবার আমি একটা কথাই বলতেছি যে এই নির্দিষ্ট টপিকগুলো থেকে প্রশ্ন রিপিট যখন হবে, এই প্রশ্নটি যে মিস করবে সে কিন্তু চান্স কখনোই পাবে না। কারণ কি, এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টে পারবে, যেটা আউটসাইড অফ দ্য টপিক, আউটসাইড অফ দ্য কোশ্চেন ব্যাংক, একটু টাফ, সেগুলো 90 থেকে 95% স্টুডেন্ট কিন্তু সেই প্রশ্নটি পারবে না। সো এই পাড়া কোশ্চেনগুলো মিস করা যাবে না রে ভাই। তুমি দেখবা তোমারই এক ফ্রেন্ড বাইরে পড়বে, দোস্ত এইটা প্রশ্ন পারস নাই, এই প্রশ্নটা তো কোশ্চেন ব্যাংকের এত সালে আসছিল, আমি টপিক আকারে পড়েছিলাম, তুই পারস নাই, এইভাবে বলবে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আসলেই অনেক তখন তোমাকে ভোগাবে যে কেন আমি কোশ্চেন ব্যাংকটা এইভাবে টপিক আকারে পড়লাম না। আর এটাই হবে বাস্তব, বুঝে গেছে? তাহলে এই টপিকটা অবশ্যই তোমরা ক্লিয়ার করে রাখবে, ওকে? তারপরে দেখো টপিক 3 কত সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি, যে গ্যালভানোমিটার রিলেটেড যত কোশ্চেন এসেছে, শান্ট এই জাতীয় রিলেটেড যত কোশ্চেন এসেছে টপিক 3-তে রেখেছি। খুব সুন্দরভাবে তুমি বিগত 20 বছরের কোশ্চেনগুলো একসাথে পেয়ে যাচ্ছ টপিক আকারে। টপিক 4 দেখো হুইটস্টোন ব্রিজ রিলেটেড কীভাবে প্রশ্ন করতে পারে ডিউ, তুমি একটা নজরে দেখলে সেটা বুঝে ফেলবে। টপিক 4 এই হুইটস্টোন ব্রিজ রিলেটেড প্রশ্নগুলো আমি রেখেছি, ওকে? দেখো কোশ্চেনের রিপিটটা দেখো 2001 সেশনে যেটা এসেছিল, 11-12 সেশনে এটা এসে রিপিট হয়ে গিয়েছে। কত বছর পর, তাই না? তাহলে এইভাবেই কোশ্চেন যারা করে আসলে, তুমি নিজেই ভাবো, সাপোজ তোমাকে একটা কোশ্চেন করতে দেওয়া হলো, তুমি কীভাবে তুমি কোশ্চেন বানাবে? এতই ট্যালেন্টেড হয়ে গেছে তুমি। এক্স্যাক্টলি তুমি আগের বছরের কোশ্চেনগুলোর একটু হলেও কিন্তু হেল্প নেবে তুমি ক্যাটাগরি জানার জন্য, কারণ কোশ্চেনের স্ট্যান্ডার্ড ঠিক রাখতে হবে। তখন তারা কী করে, একটু মানটা চেঞ্জ করে দেয়, একটু ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে, বাট টপিকটা ঠিক রাখে, বা হুবহু দিতে বাধ্য হয়ে যায়, উপায় নেই, কত কোশ্চেন বানাবে তারা আর। তো জিনিসগুলো ফিল করো, অ্যানালাইসিস শিটগুলো মাহাত্ম্যটা বুঝো, কালেক্ট করে পড়া শুরু করো। আর আমার কাছে অফলাইনে পড়ে কয়েকদিন, 7 থেকে 8 দিন যখন তাদের আমি পড়াই, তাদের মধ্যে যে কনফিডেন্টটা গ্রো করে, তাদেরকে যখন একবারে ধরে কোশ্চেন, আমি শুধু জাস্ট কোশ্চেন ব্যাংকটা পড়ে আমার কাছে যারা পড়ে, এটা অ্যানালাইসিস করে দিয়ে পড়াই, তাদের প্রত্যেকটা প্রশ্ন তাদের আমি ধরে ধরে সলভ করিয়ে দিই, তখন তারা বুঝতে পারে, ও আচ্ছা, আমি তো এর আগে অনেক ভুল করেছিলাম। সো তারা যখন ট্র্যাকে চলে আসে, অনেক কনফিডেন্ট তাদের মধ্যে গ্রো হয়ে যায়। সো এই কনফিডেন্টটা খুব জরুরি ডিউর জন্য। তো দেখো পরের যে টপিকটা, এটা হচ্ছে বৈদ্যুতিক ইউনিট ভিত্তিক খরচ যে আছে, এই খরচ রিলেটেড যে টপিকগুলো এখানে আমি খুব সুন্দরভাবে এগুলো কিন্তু একসাথে করে রেখেছি, বুঝা গেছে? সো আশা করি তোমরা এই সিটগুলো কালেক্ট করে পড়া শুরু করবে এবং নিজেদের মধ্যে কনফিডেন্টটা বিল্ড আপ করবে, এবং তুমিও বলে দিতে পারবে তোমাদের সময় কোন প্রশ্নটি আসতে চলেছে। এবার চলে যাই আমরা প্রশ্ন সমাধান। দেখো চলাচলের থেকে 2 ক্যাটাগরির প্রশ্ন আসে। সার্কিট রিলেটেড প্রবলেমগুলো সমাধান করার জন্য তোমাকে 2টা থিওরি লাগবে, থিওরি 2টা দিয়ে দিই। যদি এই রোধগুলো শ্রেণীতে থাকে, পাশাপাশি শ্রেণীতে থাকে, আমরা জানি শ্রেণীতে থাকলে মূল কারেন্টে তাদের ভিতর প্রবাহিত হয়, দ্যাট মিনস এদের মধ্যে কারেন্ট সমান থাকে, কিন্তু কি ডিফারেন্স থাকে বলো, বিভব, ওকে? তো সো যদি এইভাবে শ্রেণীতে রোধগুলো যুক্ত থাকে, তাহলে আমাদের বিভব বের করতে বলবে, ওকে? তাহলে বিভব বের করার সূত্রটা কি, V=IR। শুধু যে রোধের বিভব বের করতে বলবে, তাহলে V3 যদি হয়, তাহলে V3 = IR3। আই সূত্র আমরা কি জানি, I=V/R। দ্যাট মিনস এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করে আমরা এখানে কিন্তু বিভব বের করতে পারবো। এবার আসি সমান্তরালে আমরা জানি যে দুটি রোধ বা যে তিনটি যাই থাকুক না কেন, যে দুইটি সর্বোচ্চ এখানে 2টি রোধ থাকে, তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য এই 2টি রোধের 2 প্রান্তের যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য সমান হয়, কিন্তু কারেন্টস কী হয় বলে, কারেন্টের ডিফারেন্স হয়। তাহলে সমান্তরালে মনে রাখবা, বারবার এই থিওরিটা মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্নটা আসে যে সমান্তরালের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব সমান হয়, কিন্তু কারেন্ট ভিন্ন হয়। এবং এখানে যদি পার্টিকুলার এই R1 অথবা R2 যারে বিভব চাক না কেন, এই দুইজনকার বিভব কিন্তু হবে এই 2 প্রান্তের বিভবের সমান। দ্যাট মিনস এখানে যদি এই রোধটার বিভব চায়, তাহলে এই রোধটার বিভব তোমাকে বের করার দরকার নেই। তুমি যদি 2 প্রান্তের বিভব বের করো, এই 2 প্রান্তের বিভবই হবে এই 2টি রোধের কিন্তু বিভব। কারণ আমরা কি জানি, সমান্তরালে বিভব কি হয়ে যায় বলো, সমান হয়, ওকে? আচ্ছা, এবার দেখি যদি বিভব সমান হয়, তাহলে এখানে সমান্তরালে কী বের করতে বলবে, আমাদের অবশ্যই বিভব বের করতে বলতে পারে, অথবা কারেন্ট। তাহলে কারেন্ট যদি বের করতে বলে, ধরো এই R1 রোধের ভিতর দিয়ে তোমাকে কারেন্ট বের করতে বলেছে, তাহলে আমরা এখানে কারেন্ট ডিভাইডেড সূত্রটা ফালাবো। সেখানে কি I1 যদি আমাকে বের করতে বলে, তাহলে তার বিপরীত যে রোধ R2, এটাকে আমরা উপরে রাখবো আর নিচে 2টা যোগ করে রাখবো, ওকে? তাহলে এখানে যদি I1 বের করতে বলেছে, তাহলে আমরা কী করবো, R2টা উপরে লিখবো আর নিচে 2টা যোগ করে লিখবো ইন্টু টোটাল I। তাহলে সূত্রটা আমরা কীভাবে সাজাবো, যেটা বের করতে বলবে তার অপোজিট রোধটা উপরে, নিচে 2টা যোগফল ইন্টু টোটাল I, মূল কারেন্ট, ওকে? তাহলে I2 যদি হয়, তাহলে R1 উপরে, R1 যোগ R2 ইন্টু টোটাল I। আশা করি তোমরা 2টি সূত্র বুঝেছো। এবার এই 2টি সূত্র অ্যাপ্লাই করে যত ধরনের সার্কিট রিলেটেড প্রবলেম আছে সেগুলো সলভ করা যাবে। তাহলে আমরা প্রথমে শুরু করি
ডিউ 18-19 সেশনে একটা প্রশ্ন এসেছিল, দেখো যে আর 4 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতো এই 4 ওহম, এই 4 ওহম কিন্তু এই দুইটা রোধের সাথে শ্রেণীতে রয়েছে, তাই না? তাহলে আমি কি বলেছিলাম যে শ্রেণীতে থাকলে ওর ভিতর দিয়ে কি মূল প্রবাহই কিন্তু যাবে। তাহলে এখানে 4 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চেয়েছে, তার মানে এখানে মূল প্রবাহটাই চেয়েছে এক্স্যাক্টলি, কারণ তোমাকে বুঝতে হবে এটা কিন্তু শ্রেণীতে রয়েছে, এটা যেহেতু শ্রেণীতে রয়েছে এগুলোর সাথে, তাহলে অবশ্যই এই 4 ওহম রোধের ভিতর দিয়ে মূল প্রবাহটি কিন্তু কি বলো যাবে। তাহলে মূল প্রবাহটা আমরা কীভাবে বের করবো? এক্স্যাক্টলি I = V/R। তাহলে এখানে তুল্য রোধটা বের করতে পারলেই কিন্তু আমার মূল প্রবাহ বের হয়ে যাবে। এবং তুল্য রোধ কীভাবে বের করবো? অনেকে এটা কীভাবে করবো 1/RP, 1/R1, 1/R2, অত সময় নেই, আমরা শর্টকাট ইউজ করবো। ওকে, তাহলে এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে সমমানের রোধ, আবার বলতেছি, সমমানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্য রোধ বের করতে হয় ওই রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা। তাহলে রোধের মান কত? 2, আর রোধের সংখ্যা হচ্ছে 2, তাহলে আনসার কত হবে? 1। এটা কখন বলো? যখন সমমানের রোধ এক্স্যাক্টলি সমান্তরালে থাকবে, তখন এইভাবেই তুমি শর্টকাট ওয়েতে কিন্তু বের করতে পারবা। ওইখানে কী দিবা? উপরে কী দিবা? ওই রোধের মান ডিভাইডেড বাই কতগুলো রোধ আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো? 1। তাহলে এখানে যদি 1 হয় আর এখানে আছে 4, তাহলে 4 আর কি কত বলো? 5। তাহলে কত বের হয়ে গেলো? 5, আর ভোল্টেজ দেওয়া আছে 5, তাহলে 5 5 কত? 1। তাহলে 1 অ্যাম্পিয়ার হচ্ছে আনসার। তাহলে তুমি দেখার সাথে সাথে গেলে কিন্তু অ্যান্সার করতে পারবা, কোনো কলম খাতা কিছুই লাগতেছে না। তাহলে তোমার যদি জানা থাকে ট্রিক্সটা, তাহলে তুমি কী করবা? যে 2 2 আচ্ছা সমমানের রোধ, এখানে হবে 1, 4 আর 5, তাহলে ভোল্টেজ 5, 1 অ্যান্সার, কাহিনী শেষ। এবার আসি পরেরটা। এখানে দেখো সমান্তরালে দেওয়া আছে, তাই না? সমান্তরালে দেওয়া আছে এবং এখানে R3 রোধের মধ্য দিয়ে I3 চেয়েছে। তাহলে এখানে R3 কোনটা? এই যে R3। তাহলে এখানে যেহেতু এই দুটো সমান্তরালে রয়েছে এবং এই পার্টিকুলার একটা রোধের ভিতর দিয়ে কি চেয়েছে? তড়িৎ প্রবাহ। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে আমরা সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করবো দেখো। তাহলে এখানে আমরা জানি যে I3 যেটা বের করতে বলবে তার অপোজিটে লিখতে লাগবে। তাহলে 3 বের করতে বলছে, তার অপোজিট কোনটা? এইটা। তাহলে অপোজিটটা আমি উপরে লিখবো 2, আর নিচে দুইটারই যোগফল, আর ইন্টু টোটাল I, ইন্টু কি বলো? টোটাল I। তাহলে টোটাল আইটা আমাকে বের করা লাগবে। টোটাল আইটা দেখো একবারে উইদাউট মানে কোনো কলমই লাগবে না, তুমি বের করতে পারবে। কীভাবে? একটু আগে যে ট্রিক্সটা শিখে এলাম, দেখো সমান মানের রোধ থাকলে তাকে কি তার মান দ্বারা ভাগ করতে লাগবে সংখ্যাকে। তাহলে এখানে তার মানকে তার সংখ্যা দ্বারা ভাগ করি, 2/2 1, আর এখানে কত? 2। তাহলে 2 বের হয়ে গেলো আমাদের তুল্য রোধ, আর এখানে ভোল্টেজ কত? 2। তাহলে অ্যান্সার কত বেরোবে? আয়ের মান কত বেরোবে? 1 এক্স্যাক্টলি। তাহলে উপরে 2, নিচে 4 × 1, তাহলে অ্যান্সার বেরোবে 0.5 অ্যাম্পিয়ার। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো এভাবে খুব তাড়াতাড়ি। তারাও বুঝে যে যাতে সময় খুব শর্ট, ওরাও কিন্তু বুঝে শুনে এই জায়গায় 2 2 মানে সেম মান দিয়েছে, যে তুমি আসলে এই জিনিসটা জানো কি না। বোঝা গিয়েছে? এটা হচ্ছে ঢাবির প্রশ্নগুলো করে মজা আছে আসলে। তোমরা যদি মজাটা নিতে চাও তাহলে তোমাকে কিন্তু টপিক আকারে এরকম করে লিঙ্ক আপ করে পড়া লাগবে। আর এই লিঙ্ক আপ করে তুমি কীভাবে বুঝতে পারবা? অবশ্যই আমার অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করা লাগবে। এবার আসি মজার যে পার্টটি, মানে খুব তাড়াতাড়ি কীভাবে, মানে আসলে যে যারা এইভাবে পড়বে লিঙ্ক আপ করে তারাই শুধু এই মজাটি পাবে, বা যারা অলরেডি আমার অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করে নিয়েছিল তাদের মাঝে মাঝে নক পাই যে ভাই অসাম, যে এইভাবে লিঙ্ক আপ করে আসলেই করা যায়। আসলেই খুব জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো এই যে ডিউ 13-14 সালে একটা প্রশ্ন এসেছিল, দেখো আর ডিউ 10-11 সেশনে একটা প্রশ্ন এসেছিল, কিভাবে এর আগের বছরের সেশনে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিভাবে রিটেনটা কমন পেয়েছিল তোমাদের আমি দেখা যারা আমার শিটগুলো কালেক্ট করেছিল তারাই শুধু এটা ফিল করতে পেরেছিল, কারণ এভাবে আমি শিটে সুন্দর করে এভাবে সিরিয়ালি লিঙ্ক আপ করে দিয়েছিলাম। দেখো এই বি আর সি পয়েন্টের বিভব পার্থক্য চেয়েছে, বি ও সি এর মধ্যে বিভব পার্থক্য কত? ডিউ 13-14 সেশনে এসেছে। তাহলে এখানে পার্টিকুলার দুইটা পয়েন্টের বিভব পার্থক্য চেয়েছিল। ওকে, সমান্তরালে দুইটি রোধ আছে, দুইটি পয়েন্টের বিভব পার্থক্য চেয়েছে। এই ডিউ 10-11 সেশনে একটা প্রশ্ন এসেছে, সেটাও দুইটা পার্টিকুলার দুইটা পয়েন্ট আছে, দুইটা সমান্তরাল রোধ, কিন্তু এই দুইটি পয়েন্টের না চেয়ে পার্টিকুলার একটা রোধের ভিতরের একটা রোধ চেয়েছে। আর আমি একটু আগে তোমাকে কি বললাম, যদি সমান্তরালে থাকে তাহলে যদি পার্টিকুলারভাবে একটি রোধেরও যদি বিভব চায় তাও তুমি এই দুইটি পয়েন্টের বের করবা, কারণ এই দুইটি পয়েন্টের রোধই হচ্ছে তাদের পার্টিকুলার দুইটি রোধের বিভব। বুঝা গেছে? তাহলে দুইটি পয়েন্টের বিভব মানে হচ্ছে দুইটি পার্টিকুলার রোধের বিভব, কারণ কি সমান্তরালে থাকলে দুইটি পয়েন্টের বিভব কি হয়? সমান হয়ে যায়। তাহলে এখানে দেখো R3 রোধের বিভব পার্থক্য চেয়েছে, তাহলে সমান্তরালে আছে এবং নির্দিষ্ট একটি রোধের ভিতরের কি চেয়েছে? বিভব পার্থক্য চেয়েছে। দেখো এই প্রশ্নটারই আঙ্গিকেই ডিউ রিটেন চলে এসেছে এর আগের বছরে। দেখো দুইটি সমান্তরাল রোধ দিয়েছে এবং 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত এটি কিন্তু চেয়েছে। সো এইটার আনসার তোমরা কমেন্ট করে জানাবে সবাই, আর এই দুইটি আমি সমাধান করে দেব। দেখো রে ভাই কী ধরনের লিঙ্ক, প্রশ্ন যে রিটেনগুলো যে বাহির থেকে দিবে এমনটা নয়, এই টপিকগুলো থেকেই দিবে যে টপিকগুলো থেকে এমসিকিউ বারবার আসতো। কথা থেকে মানে এই যে কোশ্চিন ব্যাংকের ভিতর থেকেই যে কোশ্চিনটা হবে, এটা এই যারা পরীক্ষা দিতে যাবে অর্ধেক স্টুডেন্টই টের পাবে না, কারণ কি তারা এইভাবে পড়াশোনা করে না। বুঝে যারা করে তারাই শুধু এই ফিলটা পাবে যে কি একটা পরীক্ষা দিলাম, ম্যাক্সিমাম কোশ্চিন মনে হচ্ছে নোন,
কোথাও না কোথাও বোঝা জানি এরকম কোশ্চেন আমি সমাধান করেছি। কোশ্চেন দেখে তোমরা ভয় পাবে না, কারণ এরকম কোশ্চেন তুমি ফেস করেছো অলরেডি। ওকে, সো যারা রিটার্ন করে তারা কিন্তু অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ফলো করেই করে, মাইন্ডেড। ওকে, সো জিনিসগুলো দেখো এখানে, তাহলে আমরা এই কোশ্চেনটা তোমরা আনসার করে জানাবে। আচ্ছা দেখো, আমরা এই দুইটা আগে সমাধান করি। তাহলে আমি কি বলেছিলাম যে এখানে তোমার দুই প্রান্তের বিভব চেয়েছে, তাহলে বিভবের সূত্র কি? আমরা জানি বিভবের সূত্র হচ্ছে ভি ইকুয়াল আই আর। তাহলে এখানে আরটা কি ইউজ হবে বলো? আমরা কোন দুই প্রান্তের বিভব বের করতেছি? এই দুই প্রান্তের বিভব। তাহলে এই দুই প্রান্তের তুল্যরোধ আমাকে লাগবে, এই যে আর টোটাল আই বের করার জন্য টোটাল সার্কিটের তুল্যরোধ বের করা লাগবে। তাহলে আমরা করি, যেহেতু আই টোটাল তুল্যরোধটা কীভাবে বের করবো? এখন দেখো এখানে দেখো সমান্তরালে দুইটি রোধ আছে, কিন্তু দুটো সমমানের না। সমমানের হলে আমরা আগের টেকনিকটা ইউজ করতাম, তার মানকে তার সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিতাম। কিন্তু এখানে যে সমমানের না, এখানে আমরা আলাদা একটা টেকনিক ইউজ করবো। সেটা হচ্ছে, এটা বের করার টেকনিকটা হচ্ছে দুইটার গুণফল আর নিচে দুইটার যোগফল। ওকে, তাহলে এটা কত হচ্ছে? 318 আর 9, তাহলে এটার আনসার হচ্ছে 2। মজার বিষয় হচ্ছে দেখো, আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম আমি এইটুকু ক্যালকুলেশনও করতাম না, এইটুকু আমি শর্টকাটের আন্ডারে নিয়ে আসতাম। তোমাদের এখন মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে ভাই? কারণ আমি কোশ্চেন জার্নালাইসিস করেছিলাম টপিকের কারণে। আমি বুঝে ফেলেছিলাম, আমি কোশ্চেনগুলোর মধ্যে লিঙ্ক করে ফেলেছিলাম, যে দেখো আমি কোশ্চেনের মধ্যে একটা মিল খুঁজে পেয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির, যে তারা এমনভাবে মানগুলো দিচ্ছে প্রতিবারই ম্যাক্সিমাম কোশ্চেনে তারা যে মান দুটো দিচ্ছে এটা 6-3 দেখো, এখানে 6-3, এখানে 6-3, এখানে 6-3, এখানে 6-3, এখানেও 6-3। তোমাকে যদি আমি এখানে অ্যানালাইসিসটা দেখা, ম্যাক্সিমাম তোমরা আজকে কোশ্চেন করতে বসো ঢাকা ইউনিভার্সিটির ম্যাক্সিমাম সার্কিটের যে যদি সমান্তরালে থাকে ম্যাক্সিমাম দুটি 6-3, তখন আমি ভাবলাম যে আমি এই ক্যালকুলেশনটুকু স্কিপ করব। আমি যখনই 6-3 সমান্তরালে পাবো এটা মেমোরাইজ করে রাখবো যে আনসার হচ্ছে 2। এটা বাস্তব, তুমি মানো কি বা না মানো, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে যেগুলো প্রতিবারে যে এমসিকিউটি বারবার আসে, এবং এটা মুখস্থ করেছিলাম। তুমি জানো না, তুমি আসলে এটা কথা শুনেছো কিনা জানি না, বাট এটাই বাস্তব, কিছু মুখস্থ করা লাগে, কারণ এতই পরিমাণ ঢাবিতে টপিক রিপিট হয়, এতই পরিমাণ কোশ্চেন রিপিট হয়। তাহলে আমরা এখানে মুখস্থ রাখবো যে 6-3 পাইলে আমরা ডিরেক্ট কত মনে রাখবো? 2। ওকে, তাহলে 6-3 এখানে কত? 2, 2-2-4, 3-2-5, কত সহজ, 2-2-4 আর 3-7, দেখো কত তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি মুখস্থ থাকে যে 3 আর 6 2, তাহলে 2-2-4, 3 কত? 7, এক্স্যাক্টলি। তাহলে তুল্যরোধ কত বাইর হচ্ছে? 7। তাহলে আমরা জানি I = V বাই আর। তাহলে এখানে দেখো, তাহলে এখানে I = V কত? 6, আর তুল্যরোধ কত পাইলো? 7। আর কোন আর নিব? এই দুই প্রান্তের আর, কারণ এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছি, আর দুই প্রান্তের আর কত? এক্স্যাক্টলি কত জানি আমরা? 2। তাহলে ক্যালকুলেশন করে যত আসবে তত হচ্ছে আনসার। দেখো এবার পরেরটা করি, কত ফাস্ট এখন তুমি ক্যালকুলেশনগুলো করবে। দেখো তাহলে এখানে দেখো, এই যে আমার আকাঙ্ক্ষিত যে মান 6-3 আমি কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? 6-3 কিন্তু পেয়ে গেছি। তাহলে 6-3 কত হবে? 2। তাহলে 5, 6, 7 আর এইখানে 1, 8। তাহলে আমাদের কত বাইরে গেলো? 8 বেড়ে গেলো টোটাল তুল্যরোধ। তাহলে আমাকে এই যে R3 রোধের বিভব পার্থক্য চেয়েছে, এই যে R3 রোধের বিভব পার্থক্যটা চেয়েছে, আমি R3 বের করবো না, আমি এই দুইটি পয়েন্টের বের করবো। তাহলে দুইটি পয়েন্ট বের করা মানে কিন্তু এই দুইটি রোধের বিভব পার্থক্য বের করা। তাহলে আমরা কী বের করবো? V = I, মানে কি? V = I আর সূত্রটা, তাহলে I = V বাই আর। তাহলে V কত? 12, আর হচ্ছে তুল্যরোধ কত বের করলাম? 8 ইন্টু, আর এই দুই প্রান্তের মুখস্থ এক্স্যাক্টলি একটু আগে তোমাদের বললাম 2। তাহলে দেখো 2 দিয়ে যদি 4কে কাটো তাহলে 4, তাহলে 8 কাটো 4, তাহলে 4 এখানে 3, তাহলে 3 কিন্তু এখানে হবে আনসার। ওকে, তাহলে এইভাবে তোমরা যদি পড়তে পারো, লিঙ্ক আপ করে পড়তে পারো, তাহলে তুমি কিন্তু সার্কিট রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারবে। আরেকটা দেখো, R3 রোধের দুই প্রান্তের V চেয়েছে, তাই না? তাহলে R3 কোনটা? এই যে R3। তাহলে R3 এটা কিন্তু অবশ্যই কীতে আছে বলো? অবশ্যই শ্রেণীতে আছে, এবং শ্রেণীর এই দুই প্রান্তের অবশ্যই আমি কী বলেছিলাম যে V চাবে। তাহলে শ্রেণীর যে রোডটি থাকবে তার ভিতরে মূল কারেন্ট যাবে। এখন মূল কারেন্ট দেখো কত তাড়াতাড়ি তুমি অনায়াসে বের করতে পারবো, কারণ দেখো আমার কাঙ্ক্ষিত মান দুটি আমি পেয়ে গিয়েছি। দেখো এতগুলো কোশ্চেনে 6-3 দিচ্ছে, এত পৃথিবীতে এত মান থাকার পরেও তারা এটাই কেন দিচ্ছে? এক্স্যাক্টলি বুঝে নেওয়ার কিছু বলবো না। তাহলে 6-3, তাহলে এখানে আমরা জানি অ্যান্সার 2। তাহলে এখানে কত? 8-3 8, 8-2 কত? 10। তাহলে ভোল্টেজ 10, তাহলে I বাইরে 1 অ্যাম্পিয়ার। ওকে, কত মানে কিছু লাগতেছে না, মুখে অ্যান্সার। তাহলে I হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার এর ভিতর দিয়ে যাবে, আমি কি বলেছিলাম যদি শ্রেণীতে থাকে তার ভিতরে মূল তড়িৎ প্রবাহ যায়। তাহলে V = IR, I হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর হচ্ছে 8 ওহম, তাহলে 8 ভোল্ট। ওকে, তো আশা করি কত ফাস্ট এগুলো তোমরা ক্যালকুলেশন, কোনো ক্যালকুলেটর, কোনো কলম খাতা কিছুই লাগবে না, মুখে অ্যান্সার ঠাস করে বের করে দিতে পারবে। ওকে, যদি তোমরা এইভাবে অ্যানালাইসিস করে পড়ো, তুমি নিজেই প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে তুমি বুঝতে পারবে। আচ্ছা পরের দেখো, এই যে DU 11-12 এক সেশনে একটা প্রশ্ন এসেছে, আবার দেখো DU 10-11 সেশনে একটা প্রশ্ন এসেছে। পরের সেশনেই দেখো
10-11 সেশনের প্রশ্নটাই এই ডিউ 11-12 সেশনে তুলে দিয়েছে, শুধু একটু চেঞ্জ। এখানে দেখো 3-6, এখানেও 3-6, এখানে 5, এখানেও 5, এখানে শুধু 3, এখানে 10 ভোল্ট। এই যে এইটুকু চেঞ্জ করে দিয়ে এখানে চাইছে বিভব, এখানে চাইছে R3 রোধের মধ্যে আই। তাহলে জিনিসটা দেখো তোমরা কত মিল চাচ্ছ আর কত প্রমাণ দেবো তোমাদের। তাহলে এখানে দেখো, তাহলে আমরা যদি সেম কাহিনি, তাহলে এখানে আই বের করতে বলেছে কার, R3 কোনটা, এইটা। তাহলে দেখো আমরা এখানে যেহেতু R3 রোধের মধ্যে তড়িৎ প্রবাহ বের করতে বলেছে, তাহলে আমরা I3 লিখবো, এবং যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলেছে তার অপোজিট রোডটা লিখবো, তাই না? কারেন্ট ডিভাইডার একটু আগে জেনে আসলাম। তাহলে 3 আর নিচে বাকি দুইটা যোগ করে লিখবো ইন্টু টোটাল আই। তাহলে আমরা এখানে 3 ইন্টু 9, আর এখানে দেখো আই এখন আমরা দেখো উইদাউট ক্যালকুলেটর, উইদাউট খাতা কলম কত তাড়াতাড়ি বের করা যায় দেখো। তাহলে এখানে দেখো 6 আর 3 আমাদের কত মুখস্থ, এক্স্যাক্টলি 2। তাহলে 5, 2 7, আর 3 কত 10। তাহলে উপরে হচ্ছে, তাহলে এখানে তুল্যরোধ কত বাইরে হলো 10, আর ভোল্টেজও কত 10, তাহলে 10/10 এখানে হচ্ছে 1। তাহলে অ্যান্সার এটা কাটাকাটি করো, 1/3 হচ্ছে আনসার। ওকে, তাহলে আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো। এভাবে কিন্তু খুব সহজেই তুমি কিন্তু ক্যালকুলেশনগুলো করে তুমি কিন্তু এই সার্কিট রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারবে। কারণ চলচ্চিত্রের অনেক কোশ্চেন বাকি আছে, গ্যালভানোমিটার আছে, বিভিন্ন যন্ত্রগুলো আছে, এবং আমার সময় যে সার্কিট থেকে প্রশ্নটি এসেছিলো সেটা আছে, অনেক কোশ্চেন বাকি আছে, ট্রিকি প্রশ্ন বাকি আছে। তোমরা যদি এপিসোড 2 চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকেই যারা দেখেছো প্রত্যেকে যদি কমেন্ট করো, আমি যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট আগ্রহ পাই, ইনশাল্লাহ আমি এপিসোড 2টা খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হবো, যদি এপিসোড 1টা তোমাদের ভালো লেগে থাকে। সো আজকে এই পর্যন্ত, আমি বেশি কথা বলবো না, আর বারবার বলতেছি অ্যানালিসিস করে পড়ো, তাহলে তুমি সাকসেস করতে পারবে ডিউ অ্যাডমিশনে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।